আরে না না, কি বলো? যা ইচ্ছে ডাকো, সমস্যা নেই। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। ব্ল্যাক সুইট ইউ। আমি আপ্লুত হয়ে বললাম, থ্যাংক ইউ আপু। বাই দ্য ওয়ে, তোমাকে পুরো রেড চেরি লাগছে এই লাল শাড়িতে। আজ একজনকে পুরো কুপোকাত করে ছেড়ে দিয়েছো, আপু তাচ্ছিল্যের স্বরে বলল। যাকে কুপোকাত করতে চাই সেই আজ এখানে নেই। আমি চমকে বললাম, কাকে আপু? আমি কি জানতে পারি? তোমার কি বয়ফ্রেন্ড আছে? আপু হালকা হেসে বলল। বয়ফ্রেন্ড না, ফিয়ন্সি আছে। আপুর বলা এই একটা কথাতে কেমন যেন বুকটা ধক করে উঠল। তার মানে না। আচ্ছা, আপুর ফিয়ন্সি আছে ভালো, কিন্তু তার কথা বলার সময় আপুর মুখটা এমন মলিন কেন হয়ে গেল? আমাকেই খুঁজে বের করতে হবে। একটু পর আমার পারফরমেন্স। তাই চুলের খোপাটা ঠিক করে কানের দুল ঠিক করতে করতে হাঁটছিলাম। এর মধ্যেই কেউ হাত ধরে টেনে অন্ধকার রুমে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরলো। চিৎকার করব তার উপায় নেই। তার হাতটা আমার ঠোঁটের উপর, আমার ঠোঁট সম্পূর্ণ তার হাতের তালুতে আবদ্ধ। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি, ঘরে এক ফোঁটা আলো নেই। হঠাৎ আমার কাঁধে সামনের ব্যক্তি কপাল ঠেকিয়ে দাঁড়ালো। আমি তো ভয়ে কাঁপছি। কে? কপাল ঠেকিয়ে ধরেই বলল, আর কন্ট্রোল হচ্ছে না, বিশ্বাস করো। ইচ্ছে করছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি তোমায়। আর তুমি যে ভীতু, তোমাকে একটু ধমক দিয়ে কান্না করতে করতে কবুল বলে দেবে। কিন্তু ইসলামে মেয়েদের অনেক সম্মান দেয়া হয়েছে। ইসলামে জোর করে বিয়ের কোনো অনুমতি নেই। আমি কখনোই তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতে পারবো না। কিন্তু কত সামলাবো নিজেকে? একটু আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ক্লান্ত। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে, তোমাকে না পাওয়ার ব্যর্থতা আমাকে ক্লান্ত করে দিয়েছে। আই লাভ ইউ। আমি এখনো রীতিমতো কাঁদছি। মাথা নিচু করে কথা বলার জন্য ঠিকভাবে বুঝতেও পারছি না যে কে কথা বলছে। কিন্তু যেই বলুক না কেন, সে একজন ছেলে। হঠাৎ মাথায় কিছু গুজে দিল, বুঝতে পারছি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কালোর সাথে কাঠগোলাপে এখন তোমায় পরিপূর্ণ লাগছে। বলে এক আকম্বিক কাণ্ড ঘটিয়ে বসলো। আবেশে আমার ঘাড় এককাত হয়ে গেল। হঠাৎই আমি ছাড়া পেতে সামনে কাউকে খুঁজে পেলাম না। আমার গায়ে এখনো তার সুগন্ধ লেগে আছে। শ্বাস ক্রমশ ওঠানামা করছে। বাইরে এসে সাদাত তার হাতের তালুতে কয়েক শতাধিকবার চুমু দিয়েছে। একটু আগেও এখানে তার প্রিয়তমার ঠোঁট ছিল, যা সে এখনো অনুভব করছে। আর একটু থাকলে সে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলত। মুচকি হেসে হাত মুট করেই এগিয়ে গেল সামনে। আমি বাইরে এসে স্টেজের দিকে যাচ্ছি। এমন সময় সামনে আয়নাতে নিজেকে দেখে নিজে অবাক হলাম। আসলে এই কালো লেহেঙ্গাতে 3টে কাঁচ গোলাপ অসম্ভব বানিয়েছে। মনটাই ভালো হয়ে গেল। আসলে অজানাকে একটা ধন্যবাদ দিতে হয়। স্টেজে গিয়ে ঠিক হয়ে আমার পারফরমেন্স শুরু করলাম। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। বাগিচার ফুল তুমি, দুলিয়ায় নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জামুখ। ও বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জামুখ। আকাশেরও চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম। সবাই আমাদের পারফরমেন্সের জন্য হাতে তালি দিল, কিন্তু একজন তার চোখ দিয়েই মনে হয় আমাকে ভস্ম করে দেবে। আর কেউ না, সবার প্রিয় সাদাত ভাই। কিন্তু সাদিয়া আপুর পাশে দাঁড়ানো একটা লোক রীতিমতো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। স্টেজে থাকতেই চোখ পড়েছে। ঘৃণায় গা গুলিয়ে উঠলো আমার। আমি স্টেজ থেকে নেমে দৌড়ে আম্মুর কাছে চলে গেলাম। আমি আমার কাজিনদের সাথে কথা বলছিলাম। এর মধ্যেই একজন আমাকে একটা মিষ্টির ঢাল ধরিয়ে বলল রান্নাঘরের দিকে রাখতে। কি আজব, এই আইজাররা কাজের জন্য আমাকেই পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে পড়লো সাদাত ভাই। ওনার ওই ভয়ঙ্কর ওয়ালা গম্ভীর লুক দেখলেই আমার আত্মা কাঁপে। আমি তাকে সাইড কাটিয়ে যেতে নিলেই আমাকে ডাক দেয়, দাঁড়াও সুভা।
সাদাত ভাইয়ের ভয়ঙ্কর গম্ভীর ডাক শুনেই রীতিমতো আমার গলা শুকিয়ে আসছে। আচ্ছা, উনি আমার উপর এত রেগে আছে কেন? আমি তো ওনার কোনো কথা অমান্য করিনি। তাহলে আমি ভাবতে ভাবতে পেছন ফিরলাম। ওনার দৃষ্টি আমাতে আবদ্ধ। উনি আমার দিকে আসছে আস্তে আস্তে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বুকের ধুক ধুক শব্দ। হয়তো ভয় থেকেই বিট বেশি দিচ্ছে হৃৎপিণ্ড। সাদাত ভাই আবার বলল, আমার দিকে তাকাও। নজর নিচের দিকে কেন? ওখানে কি? আমার চোখের দিকে তাকাও। সুভা, লুক। আমি ভয়েই মরে যাচ্ছি। আর ওনার ওই আগুন ধরানো চোখে তাকালে নির্ঘাত হাড়টা আর আস্ত থাকবে না। কিন্তু তা আর পারলাম কই। ওনার গম্ভীর গম্ভীর কথা শুনে আমি শেষ। আস্তে করে চোখ উঠিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলকও ফেলছে না। দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। খাম্মা। আমি হাতে হাত কচলাচ্ছি। উনি আবার বললেন, এরকম করছো কেন? আমি কি তোমাকে ধমক দিয়েছি না মেরেছি? আমি বিড়বিড় করে বললাম, হ্যাঁ পারেন ওই ধমক আর মার দিতেই। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আমার বিড়বিড় করা কথা সব শুনিয়ে নীল বজ্জারটা আমাকে এক সমুদ্র লজ্জায় ফেলে পড়ল। আমি কিন্তু ধমক আর মার দেওয়া ছাড়া অন্য কিছু করতে পারি। wanna try? আমার চোখগুলো ড্যাপ ড্যাপ করে ওনার দিকে তাকিয়ে আছি। এবার আমতা আমতা করে বললাম, আচ্ছা আপনি এত রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি? আচ্ছা, আপনি আতিথেয়তার কোনো ত্রুটি খুঁজে পেয়েছেন? উনি আমার দিকে ভ্রু উঁচিয়ে বললেন, না, তুমি কি কিছু করতে পারো নাকি? খালি অন্য ছেলেদের সাথে নাচতে পারো। কথাটা উনি বেশ জোরেই বলল। আমি চোখে পাপে ঝাঁকিয়ে বললাম, আমি অন্য ছেলেদের সাথে নাচি মানে? উনি মানে বলেই এগিয়ে আসতে নিলেই এর মধ্যে আমার পেছন থেকে রিফাত ভাইয়া ডাক দেয়। আমি পেছনে ফিরে ভাইয়াকে দেখে যেমন স্বস্তি পেয়েছিলাম তেমনি হঠাৎ করে বিরক্ত হয়েছিলাম। আরে শোভা, তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে শেষ। চল, এবার আমাদের টার্ন। ছেলেপক্ষ আমাদের থেকে 2 পয়েন্ট এগিয়ে আছে, তাই আমাদেরই কিছু একটা করতে হবে। আমি কিছু বলবো তার আগেই সাদত ভাই বললেন, ও যাবে না, আমি ওর সাথে কথা বলছি। আমাদের স্পেস দিন প্লিজ। এটা কি হলো? উনি যেভাবে স্পেস চাইছেন দেখে মনে হচ্ছে আমি ওনার গার্লফ্রেন্ড নয়তো বউ। আমি ভাবতে ভাবতে রিফাত ভাইয়ার জবাব, সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। যাই হোক ভাইয়া, ওকে ছেড়ে দিন, আমাদের এখন পারফরমেন্স আছে। রিফাত ভাইয়ার কথায় পিঠে সাদত ভাই গম্ভীর কণ্ঠে বললেন, সুভা এখন পারফর্ম করবে না, তাই না সুভা? উনি আমার দিকে কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রেখেছেন। আমি ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি বাঁকা হাসি দিয়ে রিফাত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, এবার তো আমাদের একা ছেড়ে দিন। রিফাত ভাইয়া আমার দিকে তাকিয়ে কেমন করে যেন চলে গেল। আচ্ছা, আমার কি দোষ? আমি তো ভয়ে মানা করেছি। আমি মলিন মুখে দাঁড়িয়ে আছি। সাদাত ভাই আমার দিকে এগিয়ে এলেন। মুখটা মলিন করে রেখেছো কেন সুভা? আমি এবার ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি তো ভালো ট্রিক জানেন। সাদাত ভাই অবাক হলেন। তার চেহারায় স্পষ্ট। ভালো ট্রিক জানি মানে? কি ট্রিক? কেন? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, এই যে আমাকে ভয় দেখিয়ে পারফর্ম করতে দিলেন না, তাতে তো আপনাদের টিমই জিতে যাবে। উনি এবার বিষয়টা বুঝলেন, হালকা হেসে বললেন, এই জন্যই মুখটা এমন করে রেখেছো? তুমি গিয়ে পারফরমেন্সের জন্য রেডি হও, যাও। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে তখন মানা করলেন কেন? শুধু শুধু আমার দিকে ভ্রু উঁচু করে তাকাতেই বললাম, না না না, আপনি তো ভালোর জন্যই বলেছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, যাও। আমি কোনো মতে চলে এলাম ওখান থেকে। ডালাটা রেখে স্টেজের কাছে চলে এলাম। কিন্তু এখন হলো আরেক সমস্যা। রিফাত ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। উপায় না পেয়ে স্টেজে উঠলাম। চারিদিকে তাকিয়ে খুঁজছি, কিন্তু রিফাত ভাইয়াকে পেলাম না। সবাই এদিকে হাসাহাসি শুরু করে দিয়েছে রীতিমতো। এর মধ্যেই সব লাইট অফ হয়ে গেল, শুধু ফোকাস লাইট ছিল আমার উপর। এর মধ্যে সবার হাসাহাসি মুহূর্তে বন্ধ হয়েছিল। জাগরণ। সবাই ওয়াও, ফুল পারফেক্ট ম্যাচ এগুলোই বলছিল। এর মধ্যে ইয়ে দিল হ্যায় মুশকিল গানের
টাইটেল সংটা চালু হয়ে গেল। আমি ডান দিকে তাকাতে দেখি সাদত ভাই গাইতে গাইতে আসছে। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ए दिल है मुश्किल। আমি স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আশ্চর্যের বিষয়, গানটা উনি নিজে গাইছেন। তার বাম গালের মাইক্রোফোনটা তারই প্রমাণ। কি চমৎকার তার গলা! আমার ভাবনার প্রহর কাটলো ওনার স্পর্শে। আমার হাত ধরে টেনে ওনার বুকের উপর ফেললেন। আমার পুরো শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে, কোনো শক্তি পাচ্ছি না। উনি আমাকে দেখে বাঁকা হেসে গাইতে আরম্ভ করলেন। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल, मुझे आजमाती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी, जुनून है मेरा बनूं मैं तेरी काबिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। উনি আমার হাত ধরে ঘুরিয়ে সামনে এনে কোমর জড়িয়ে ধরলেন। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। এই কি ধরনের অনুভূতি! আমার ভেতরে এক অন্য রকমের অনুভূতি কাজ করছে, যা আমি নিজেই বুঝতে পারছি। হঠাৎ করে ওনার দিকে তাকিয়ে সকল শক্তি বোধহয় শেষ হয়ে গেছে। আমার সম্পূর্ণ ভার তার উপর, আর উনি আমাকে ওনার মনের মতো এদিক থেকে ওদিকে নিচ্ছে, তো আবার হুট করে নিজের উপর নিয়ে আসছে। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना हुआ तेरा, तूने दिया है जो वो दर्द ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा, मेरा आसमां ढूंढे तेरी ज़मीन, मेरी हर कमी को है तू लाज़मी, ज़मीन पे ना सही तो आसमां में आमिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल, माना कि तेरी मौजूदगी से ये जिंदगानी महरूम है, जीने का कोई दूजा तरीका ना मेरे दिल को मालूम है, तुझको मैं कितनी शिद्दत से चाहूं, चाहे तू रहना तू बेखबर, मोहताज मंजिल का तो नहीं है एक तरफा मेरा सफर, सफर खूबसूरत है मंजिल से भी, मेरी हर कमी को है तू लाज़मी, अधूरा हो के भी है इश्क मेरा कामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। উনি আমাকে নিয়ে স্টেপের উপর স্টেপ দিচ্ছেন, কিন্তু আমার তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি তো তার চোখের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। অবশেষে উনি গান শেষ করলেন। আমার পুরো শরীরে কম্পন দিচ্ছে। তীব্র হাতে তালির শব্দে আমার হুঁশ আসলো। তাড়াতাড়ি ওনার হাতের বাঁধন থেকে ছুটে একবার সবার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ স্টেজ থেকে নেমে গেলাম। আপুকে বলে রুমে চলে এলাম। আপাতত এখন একটু একা থাকতে হবে। লজ্জায় গাল দুটো গরম হয়ে উঠেছে, যা আমি হাত দিয়ে স্পর্শ করেই বুঝতে পারছি। রুমে এসেও কেমন এক অস্থিরতা কাজ করছে আমার মধ্যে। কি ছিল এটা?
এমন কেন লাগছে আমার? এই প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে ছিল, কেউ প্রথম আমাকে স্পর্শ করেছে, কিন্তু তাকে আমি কিছু বলতে পারলাম না। কেন কেন যেন ওনার এই দৃষ্টিতে একটা ভরসা খুঁজে পেয়েছিলাম। চোখ বন্ধ করলে চোখে ভাসছে সেই মুহূর্ত যখন উনি আমার বাম গালের সাথে নিজের ডান গালটা স্পর্শ করেছিলেন। চোখটা খুলে আয়নায় তাকাতেই আমি শিউরে উঠলাম। আমি আয়নায় তাকাতেই দেখি সেই লোকটা দাঁড়ানো, যাকে সাদিয়া আপুর পাশে দেখেছিলাম, কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বেশ ভয়ই পেলাম। একে তো এখানে আমি একা, আর কেউ নেই, সবাই নিচে। এই আওয়াজে কেউ আমার চিৎকার শুনতেও পারবে না। তাও সাহস করে বললাম, আপনি কে? এখানে কি করেন? লোকটা অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি আসিফ, এখানে তোমার কাছে এসেছি। আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার কাছে এসেছে কেন? আপনি আমার কাছে এসেছেন মানে কি? বের হন এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান, নয়তো আমি চিৎকার করব। লোকটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তোমার চিৎকার শুনতে কেউ আসবে না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিস্ফোরিত চোখে তাকালাম। কত অসভ্য লোক! চেনা নেই, জানা নেই, বিয়ে করতে চায়। আমি বেশ শক্ত গলায় বললাম, একদম আজে বাজে কথা বলবেন না। আমি আপনাকে চিনিও না, আর আপনি আমাকে কি করে চেনেন? আপনি এক্ষুনি বের হন এখান থেকে। লোকটা আমার কাছে এগিয়ে আসছে, এর মতলব ভালো ঠেকছে না। আমি দরজার দিকে তাকিয়ে দৌড় দিব, তখনই আমার হাত ধরে ফেললো লোকটা। আমার সারা শরীর ঘিনঘিন করছে। হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি শক্ত ভাবে হাতটা ধরেছে, লাল লাল দাগ দেখা যাচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হাত ছাড়ুন, আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরেছেন, ছাড়ুন, ছাড়ুন আমার হাত। লোকটা ভয়ঙ্কর ভাবে বলল, কেন এখন এমন কেন করছো? যখন সাত ভাই তোমার হাত টেনে ধরেছিল তখন তো কিছু বলনি কেন? তখন কি বেশি সুখ অনুভূত হচ্ছিল? ছি! লোকটার কথা শুনে নাক মুখ কুঁচকে এলো আমার। সারা শরীরে কাটা দিচ্ছে আমার। চোখের কোণে পানির কণা এসে ভিড় জমিয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারি। এর যা বললো তাতে মনে হলো আমার সামনে সবচেয়ে ঘৃণ্য একটা নর্দমার কীট দাঁড়িয়ে আছে। ইস, জানো তো শুভরানী, সাত ভাই যখন তোমার ওই কোমরটা ধরলো না, ইচ্ছে হচ্ছিল সাত ভাইয়ের শরীরে তোমাকে নিয়ে অন্য কোথাও যে তোমার সর্বাঙ্গ। আমি সহ্য করতে না পেরে মুক্ত হাত দিয়ে জোরে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম জানোয়ারটার গালে। চিৎকার করে বললাম, অসভ্য জানোয়ার, তোকে তো! কিছু বলার আগেই সাদাত ভাই এসে জোরে চিৎকার দিয়ে বলে উঠলেন, শুভা, তোমার এতটা অধঃপতন ঘটেছে? ছোট হয়ে বড়দের গায়ে কি করে হাত তুলো তুমি? এই তোমার শিক্ষা? আমি পুরো অবাক হয়ে গেছি এই লোকের কথা শুনে। খুব ভালোভাবেই বুঝতে পারছি ইনি পুরো বিষয়টা না জেনেই চিৎকার করছেন। সবচেয়ে বেশি অবাক হলাম এই আসিফ নামের কিট সাদাতের সামনে একদম ভিজে বিড়াল। একে দেখে মনেই হবে না ভেতরে এক জানোয়ারের সত্তা বসবাস করে। কিভাবে ভদ্র হয়ে বলল, থাক, আর বকা দিও না, বাচ্চা একটা মেয়ে, আমি কিছু মনে করিনি। সাদাত ভাই অগ্নি চোখে বললেন, কিভাবে বাদ দিব আসিফ ভাই? আপনার গালে আঙ্গুলের দাগ পড়ে গেছে, দিয়ে দেখলে খুব কষ্ট পাবে, আর আমি আমার বোনের কোনো কষ্ট সহ্য করব না। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, শুভা, সে সরি, তুমি ভুল করেছো, সরি বলো। আর আসিফ ভাই, আপনি এখানে এসেছেন কেন? আসিফ আমতা আমতা করে বলল, আসলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ওকে দেখে ভাবলাম একটু পরিচিত হই, তাই আর কি। সাদাত ভাই রাগী চোখে আমার দিকে তাকালেন। এবার আমার দুঃখে কান্না পাচ্ছে। মানে উনি সবটা না জেনে শুনে কেন আমাকে বকবেন? কিসের অধিকারে? সাদাত ভাই আবার আমাকে বললেন, শুভা, আমি তোমাকে কিছু বলেছি, এক্ষুনি ক্ষমা চাও। এবার রাগে আমার গা রিরি করে উঠল। শক্তভাবে বললাম, যেখানে আমার কোনো দোষ নেই সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ওনাকে বলবেন আমার থেকে দূরে থাকতে, নয়তো এর ফলাফল ভালো হবে না। বলেই চলে যাচ্ছিলাম, কিন্তু সাদাত ভাই বললেন, দাঁড়াও শুভা, এভাবে বেয়াদবি করে তুমি যেতে পারো না, আগে সরি বলে দেন যাও। আমি এবার চিৎকার করে বললাম, আমি মোটেই ক্ষমা চাইবো না। এমন কোনো কাজ করিয়েন না যার জন্য পরবর্তীতে আফসোস করতে হয়। এই লোকটা একটা জঘন্য লোক,
এ আপনার বোনের জীবনটাও ধ্বংস করে ছাড়বে। এবার উনি বেশ জোরে সুভা বলে আমার দিকে হাত তুললো, কিন্তু আমাকে মারতে পারেনি। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। এবার আমি আর আমার চোখের পানি আটকে রাখতে পারিনি, গাল বেয়ে নেমে এলো। শুধু একটা কথাই বললাম ওনাকে, বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস সবকিছু তছনছ করে দেয়। বলে ওখান থেকে দৌড়ে চলে এলাম। আপুর অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল আমাদের বাসার কাছে একটা বিশাল জায়গায়, তাই বাসায় আসতে তেমন একটা কষ্ট হয়নি। রুমে এসে দরজা লাগিয়ে ফুপিয়ে উঠলাম। আজ কান্নারা কিছুতেই বাধা মানছে না। ফ্লোরে বসেই চুড়ি খুলে খুলে এদিক ওদিক ছুঁড়ে মারার ফলে সবগুলো চুড়ি ভেঙে চুরচুর হয়ে গেছে। আজ মনটাও ভীষণ কাঁদছে। তখন থেকে সাদাত দেয়ালে একের পর এক আঘাত করছে। এখন তো রীতিমতো হাত ফেটে রক্ত পড়ছে, কিন্তু তবুও যেন মনকে শান্ত করতে পারছে না। চোখ দুটো লাল হয়ে গেছে। সে কি করে তার সুভাকে মারতে হাত উঠিয়েছিল ভাবতেই তার গা শিউরে উঠছে। সাদিয়া কয়েকবার এসে তার ভাইকে ডাক দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। বন্ধ দরজায় করাঘাত করেও কোনো লাভ হয়নি। হতাশ হয়ে ফুরে গেছে। সাদাত নিজেকে বন্দি করে লাইট নিভিয়ে একসময় ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় শুয়ে গেল, হাত পা ছড়িয়ে। বিছানায় শুতেই তার চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল পানি। সে কি করবে? একদিকে নিজের ভালোবাসার, অন্যদিকে বোনের ভালোবাসা। আজ তার নিজেকে পাগল পাগল লাগছে। সুভার চোখের পানি তার হৃদয়ে এক বিষাক্ত মেডিসিনের ন্যায় কাজ করেছে, যা ক্রমাগত তাতে ক্ষত করেই চলেছে। আর সুভার ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছে, সাথে সাথে নিজের প্রতি চরম বিরক্ত সে। সকালের রোদ চোখে পড়তেই মাথা তুলে দেখি এখনো এলোমেলো ভাবেই ফ্লোরে বসে আছি। চোখের পানি শুকিয়ে চেহারায় টান লাগছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঘড়ির দিকে তাকাতেই দেখি 8টা বেজে গেছে প্রায়। আজ আপুর বিয়ে আর আমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলাম। মনটা ভীষণ খারাপ। কোনো মতে ফ্রেশ হয়ে রুমটা গোছগাছ করে নিলাম। বাইরে বের হতেই দেখি সবাই কাজে ব্যস্ত। আমাকে দেখে আম্মু বলল, কি রে, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঘুম হয়নি ঠিক মতো? আমি মলিন মুখে বললাম, না আম্মু, এমন কিছু না, ওই মাথা ব্যথা করছিল, এর জন্য হয়তো। আম্মু এসে কপালে হাত দিয়ে বলল, সে কি কথা, জ্বরও তো নেই। আয়, নাস্তা করে ওষুধ খেয়ে নিবি। আজ যে রুবাইয়ার বিয়ে ভুলে গেলি? আমি হালকা হেসে বললাম, না আম্মু, ভুলবো কেন, কোথায় বিয়ের কোণে। বলতে বলতেই আপু চলে এলো। এসে বলল, এই যে এখানে। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, এই আপু, আমাকে খাইয়ে দেবে না আজ? আজ তোমার হাতে শেষবারের মতো খাবো। এরপর তো তুমি অন্যের বাড়ি চলে যাবে, তখন কে খাইয়ে দেবে আমায়? বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আপুও কান্না করে দিয়েছে। এর মধ্যে ভাইয়া এসে বলল, কেন, আমার শোভামণি কি আমার হাতে খাবে না? খেয়াল করলাম ভাইয়ার মনটাও খারাপ। যতই হোক আদরের বোনকে বিয়ে দিতে হবে। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, কেন না, অবশ্যই আমি তোমার হাতে খাবো, কিন্তু আপুর থেকে তো মামা গন্ধ আসে। আপু এবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। ভাইয়াও মনটা খারাপ করে আমাদের ধরে আছে। আপু বারবার ওনা দিয়ে নিজের চোখটা মুছে নিচ্ছে, তারপর এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিল। আপু আমাকে খাইয়ে দিল। আজ আপুর বিয়ে, কত কাজ। আজ আর আমি আর রেস্ট পাচ্ছি না, এটা সেটা করতেই হচ্ছে। বলতে গেলে কেউই বসে নেই। আপুকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে। আমার কাজিনরা আর মামাতো চাচাতো ভাইয়ের বউয়েরাও সাথে গিয়েছে সাজতে। আমাকে আম্মু বারংবার বলেছে, কিন্তু আমি যাইনি। একে তো মন ভালো নেই, আর বাকি কাজগুলোও দেখতে হতো, তাই আর যাইনি। ঘরে বসেই লাল লেহেঙ্গাটা পরে হালকা সেজে নিলাম। আপু তার বিয়ের জন্য পেঁয়াজ কালারের একটা লেহেঙ্গা চুজ করেছে, তাই আমি লাল রঙের লেহেঙ্গা চুজ করেছি। হাতে চুড়ি পরতে গিয়ে দেখলাম হাতটা জখম হয়ে আছে। কাল জানোয়ারটা এত শক্ত করে ধরেছিল যে দাগ এখনো রয়েছে, আর চুড়ি খুলতে গিয়ে কিছু ভেঙে হাতে ঢুকেছিল। এর জন্যই হাত ধুতে গিয়ে এতটা জ্বালা করেছে হাতে। হাতে চুড়ি পরে একে একে কানের দুল টিকলি পরে নিলাম। আর মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম যে আজ সাদাত ভাইয়ের সামনেই যাব না। ওনাকে আজ একদমই পাত্তা দিব না। অনেক বেশি হার্ট করেছে আমায়, শুধু এই বিয়েটা পর্যন্ত। এরপর থেকে আর কখনো ওনার সামনে যাব না। মনে মনে সব ডিসিশন নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হলাম। আপুরা অনেক আগেই সেন্টারে পৌঁছে গেছে। আম্মু বাবাও ওখানে, শুধু ভাইয়া আর আমি এখন যাব।
ভাইয়ের সাথে সেন্টারে গিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আপু নাকি আমাকে অনেকবার খুঁজেছে, তাই আপুকে খুঁজতে খুঁজতে চলে গেলাম স্টেজের সাইডে, যেখানে ফটোশুট হবে সেখানে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশনের দায়িত্ব ছিল ভাইয়া। এখানে এসে আপুকে পেয়ে গেলাম। আপুর ফটোশুট চলছিল। আমাকে দেখে আপু এগিয়ে এলো। আমিও হালকা হেসে এগিয়ে গেলাম। তুই আমার সাথে কেন যে পার্লারে গেলি না? আমি মুচকি হেসে বললাম, বাদ দাও তো, পার্লারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার কর্ম নয়। আপু হেসে বলল, তাতেও আমার বোনকে মাশাআল্লাহ সবচেয়ে সুন্দর লাগছে। তোর মাঝে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, সব প্রাকৃতিক। আমি মুচকি হাসলাম। আজ মন ভালো নেই। একটু পর আপু তার শ্বশুর বাড়ি চলে যাবে, আমিও ব্যস্ত হয়ে পড়ব নিজের পড়াশোনা নিয়ে। যাই হোক, সবার সামনে মন খারাপটা প্রকাশ করতে চাচ্ছি না। যথাযথ চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করতে। কালকের ওই বিষয়টা যেন মাথায় থেকে বসেছে। আসলে কি ওই রকম একটা ইনসিডেন্ট ভোলা যায়? কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম তা ভাবতেই এখনো গায়ে কাঁটা দেয়। তার উপর ওই বজ্জাত সাদাত উল্টাপাল্টা কথা বলে আরো মনটা বিষিয়ে দিল। ভাবনার প্রহর কাটলো আপুর স্পর্শে। আপু আমার হাত টান দিয়ে নিয়ে গেল ছবি তুলবে বলে। আজ আপুর বিয়ে, কোথায় সে কান্না করবে, কিন্তু এই কনেকে দেখলে যে কেউ বলবে মাশাআল্লাহ, এই মেয়ে যেন কখনো না কাঁদে। আপুকে খুব মিষ্টি লাগছে। আর আপু কান্না কেন পাবে? কত অপেক্ষার পর আরফান ভাইয়া আর আপু এক হচ্ছে। তাদের খুশির সীমানা নেই। আপু আরফান ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তা আপুর ওই হাস্যোজ্জ্বল মুখটা দেখলেই বোঝা যায়। অনেক ছবি তুললাম আমি আর আপু। আমারও অনেক সিঙ্গেল ছবি তোলা হলো। বুঝি না কোণে হচ্ছে আপু, কিন্তু ওনারা আমাকে নিয়ে কেন মেতে আছে আজব। কোনো মতে এখানটা সামলে আমি বেরিয়ে এলাম। এরপর আম্মু আর আব্বুর সাথে মিলে সব গেস্টদের আপ্যায়ন করছি। বরপক্ষ আস্তে আস্তে আসছে। আমি গিয়ে গেট ধরলাম। ওখানেও ওই শয়তানটা আছে। কি অসভ্য ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর পাশেই সাদি আপু। তার মনটা বেশ ভালো, বারবার ওই লোকটার হাত জড়িয়ে ধরছে। লোকটাও হেসে আপুকে জড়িয়ে নিচ্ছে। আরফান ভাইয়ার সাথে যখন টাকা নিয়ে তর্কাতর্কি করছিলাম, তখন সাদত ভাই এসে আরফান ভাইয়ার পাশে দাঁড়ালেন। আমার সাথে কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি আমার কাজিনদের এখানে রেখে আমি ভেতরে চলে গেলাম। একে তো ওই শয়তানটার কুনজর আমাকে মেরে ফেলেছিল, আর এই সাদাত ভাইকে এখন আর আমার একদম সহ্য হয় না। জাহান্নামে যাক সব। অবশেষে 15,000 টাকা নগদ দিয়ে গেট দিয়ে ঢুকেছে তারা। তারা চাইলে 1 লাখ টাকাও অনায়াসে দিত, কিন্তু এখানে কেউই টাকার জন্য গেট ধরেনি, মজার জন্য ধরেছে গেট। যেহেতু আমার সব কাজিন ম্যারিড এবং সব চাকরি করে, তাই না চাইতেও সব টাকা আমার পকেটে ঢুকলো। কেউই 1 টাকাও নিল না। অনুষ্ঠান সুন্দরভাবে শুরু হয়ে গেছে। প্রথম ব্যাচ খাওয়াও শেষ। এখন দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। সেই থেকে শয়তানটা আমার পিছে পড়ে আছে। আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে, তাই একা কোথাও যাচ্ছিও না। খুব অসহায় লাগছে নিজেকে। এখানে কোনো সিন ক্রিয়েট হলে একে তো আপু কষ্ট পাবে, আর অন্যদিকে সাদিয়া আপু কষ্ট পাবে। অনেকক্ষণ ধরে সাদিয়া আপুকে দেখতে পাচ্ছি না, আর না ওই সাদাতকে। এরই সুযোগ নিচ্ছে এই শয়তানটা। আমি তাড়াতাড়ি আপুর পাশে এসে দাঁড়িয়ে আছি। আরফান ভাইয়া আর আপুর বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। আরফান ভাইয়া কাজী সাহেব যা যা বলছেন তার উত্তর দিচ্ছে। বারবার আপুর দিকে তাকাচ্ছে, আর তাকানোর মাঝে মাঝে আপুকে চোখ টিপ দিচ্ছেন। আর তা দেখে আমার বোন লজ্জায় নত হয়ে যাচ্ছে। আমি এই মিষ্টি মুহূর্তটাকে ক্যাপচার করতে ভুললাম না। ক্যামেরাম্যানও মনে হয় এটা মিস করেনি। হঠাৎ করেই হাতের টান পড়ায় পাশে তাকাতেই, কিন্তু কিছু বোঝার আগে সাদাত ভাই আমার হাত টেনে কোথাও নিয়ে যাচ্ছে। বারবার হাত ছোটানোর চেষ্টা করছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার হাত ছাড়ুন। হাতে ব্যথা পাচ্ছি আমি। উনি আমার কোনো কথার ভ্রুক্ষেপ না করে হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে বললে ভুল হবে। উনি রীতিমতো টানা হেঁচড়া করে আমাকে নিয়ে যাচ্ছে। নিজেকে আমি কন্ট্রোলই করতে পারছি না। উনি যেভাবে টানছেন, টেবিলের সাথে এত জোরে ধাক্কা খেলাম যে মনে হলো জানটা বেরিয়ে যাবে। পায়ে প্রচুর ব্যথা পেয়েছি। এক হাতে তো আগে থেকেই ব্যথা, আর অন্য হাত এখন উনি যেভাবে ধরেছে তাতে এই হাতও অবশ হয়ে যাচ্ছে। উনি আমাকে একটা রুমে এনে ছুঁড়ে ফেললেন। আমি উঠে হাত ধরে চোখ বুজে ব্যথা সহ্য করার বৃথা চেষ্টা করছি, কিন্তু চোখের পানি আর বাধা মানল না। উনি ঝট করে এসে আমার বাহু চেপে ধরলো। ওনার মুখ কঠিন করে আমাকে বলল,
আমি ভাবতেও পারি না তুমি এতটা নীচ। কি করে পারো একটা মেয়ের জীবন নষ্ট করতে? আবার এমন ভান করছো যেন তোমার কোনো ভুল নেই। বাহ! আমি ওনার দিকে তাকাতেই দেখি ওনার চোখ সম্পূর্ণ লাল, চোখে মুখে কাঠিন্যতায় ঘেরা। আমি ব্যথা কাতর শব্দ করে বললাম, আহা আমার লাগছে, প্লিজ দূরে সরুন। আমি কারোর জীবন নষ্ট করিনি, কেন ভুলভাল কথা বলছেন? উনি আমাকে আবার দেয়ালের সাথে চেপে ধরে বললেন, ও, আমি ভুলভাল কথা বলছি? হ্যাঁ, আর তুমি যা করছো তা সব ঠিক, তাই না? ইচ্ছে করছে তোমাকে এখানে মেরে পুঁতে দিই। আমি আজকে উঠে ওনার দিকে তাকাতেই দেখি উনি আমাকে ছেড়ে দূরে গিয়ে ওদিক ফিরে আছে। আমি বাকশূন্য হয়ে রইলাম। একটা দিন আগেও আমি মনে করতাম উনি আমায় পছন্দ করেন, কিন্তু আমি সম্পূর্ণ ভুল। উনি তো আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আমার ভেতরে আর কোনো ইমোশন কাজ করছে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এরপর উনি যা বললেন তাতে আমার চোখ বড় বড় হয়ে গেল। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করব। 1 বছর পর বিনা শর্তে তোমাকে আমি মুক্তি দেব। তুমি আমার থেকে 1 বছর পর মুক্তি পাবে। তখন আমার লাইফে তোমার কোনো ভূমিকা থাকবে না, এমনকি তুমি কখনোই আমার থেকে স্ত্রীর অধিকার পাবে না। আমি কান্না করতে করতে বললাম, প্লিজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার এত বড় ক্ষতি করবেন না। উনি মুখ কঠিন করে বললেন, তুমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছো, এতটুকু তো তোমাকে সহ্য করতেই হবে। তা না হলে উনি রাগে কটমট করতে করতে বললেন, এখানে এমন সিন ক্রিয়েট করবো যে তোমার বোনের বিয়ে এখানেই শেষ হয়ে যাবে। তোমার বোন তো আমার আরফানকে খুব ভালোবাসে, তাই না? যদি বিয়েটা ভেঙে যায় তবে তোমার বোনের কি অবস্থা হবে ভেবে দেখেছো? আমি আটকে উঠলাম। উনি আমার সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত করেছে। আমি কখনোই আমার বোনের এতটুকু কষ্ট আমি মানতে পারবো না। আমি অনবরত কান্না করেই যাচ্ছি। উনি আবার বললেন, কি আমার শর্তে রাজি? বাধ্য হয়ে রেজিস্ট্রিতে সাইন করতে হলো আমার। শুধু আইনি ভাবে না, ধর্ম মোতাবেকও আমাদের বিয়ে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না 1 বছরের শর্তে বিয়ের জন্য কেন এত পরিপূর্ণভাবে বিয়ে করতে হবে। আর কপাল খারাপ হলে যা হয়, আমাদের বিয়েটা যেন বাচ্চাদের ছেলে খেলাই ছিল। একটা বদ্ধ রুমে আমার আর সাদাত ভাইয়ের বিয়েটা হয়। কান্নার ফলে মাথা ব্যথা করছে, তবুও কান্না থামাতে পারছি না। ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে উনি আমার উপর চরম বিরক্ত। গাড়িতে বসে ফুপিয়ে যাচ্ছি। সাদাত ভাই আমার হাত ধরে ওনাদের বাসায় প্রবেশ করলেন। এই প্রথম আমি এই বাড়িতে এসেছি। এটা আমার আপুরও শ্বশুর বাড়ি। আপুর তো বরণও হয়ে গেছে। সবাই যখন আপুকে নিয়ে ব্যস্ত, তখনই আমাকে নিয়ে ঘরে প্রবেশ করেনি। আমার চোখ নিচের দিকে, কিন্তু না তাকিয়েও বুঝতে পারছি সবার নজর আপাতত আমাদের দিকে, এবং সবাই চোখে এক সমুদ্র বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ আছে নাকি তার সন্দেহ আছে। আমি অনবরত ফুপিয়েই যাচ্ছি। সাদিয়া আপু এসে আমাকে একবার দেখেই বললেন, এসব কি সাদ? উনি ভ্রুক্ষেপহীন ভাবে বললেন, বিয়ে করেছি আমরা। সাদিয়া আপুর সাথে সাথে এক চর বসিয়ে দিলেন ওনার গালে। উনি অবাক চোখে গালে হাত দিয়ে আপুর দিকে তাকিয়ে আছেন। সাদিয়া সাদাতকে থাপ্পড় মারতে সাদাত অবাক হয়ে তাকালো। সাদিয়ার চোখের পানি সে সহ্য করতে পারছে না, তাই মনে মনে সুভাকে এইভাবে জোর করে বিয়ে করার একটা ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছিল, আর তার পরিণতি চোখের সামনে ভাসছে। আচ্ছা সাদিয়া, কি তাহলে সুভাকে মেনে নিবে না? কিন্তু সুভাকে এইভাবে রাখলে আসিফ সুভার ক্ষতি অবশ্যই করবে। কাল যা দেখেছি তাতে ওকে আর বিন্দু মাত্র বিশ্বাসও আমার হয় না। হ্যাঁ, সাদাত কাল সবটাই দেখেছে, কিন্তু আসিফকে মেরে সিনকেট করলে একে তো তার বোন কষ্ট পেত, দ্বিতীয়ত বিয়েবাড়ির পরিবেশটাই নষ্ট হতো। সাদাত খুবই বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন, তাই একটু নাটক সেও করলো। কিন্তু এখন সবচেয়ে বেশি জরুরি সুভাকে বিয়ে করা। যে করেই হোক সুভাকে রাজি করাতে হবে। অনেকক্ষণ সুভা তার চোখের আড়ালে যদিও লোক ঠিক করা আছে। এদিকে সাদিয়া উঁচু হিল পরে পায়ে মচকা খেতে সাদাতে স্প্রে করতে নিয়ে আসে। তখনই ওই সব আকাশ পাতাল ভাবছিল সে। কয়েকবার ডেকেও যখন সাদিয়া তার ভাইয়ের কোনো পাত্তা পেল না, তখন দিল এক থাপ্পড়, যদিও আস্তে ছিল। হাসতে হাসতে সাদিয়া বলল, কি রে ভাই, কাছে থেকেও সুভার ভাবনায় ডুবে গেলি? সাদাত মুস্কি হেসে বলল, জানিস আপু, মনে মনে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। সাদিয়া অবাক হয়ে বলল, মনে মনে আবার কাণ্ড ঘটানো যায় নাকি? সাদাত আগের ন্যায় বলল, যায়। এটা একটা হ্যালুসিনেশনের মতো। ভাবনা এত গভীর হয় যে মনে হচ্ছে সবই বাস্তব। এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে ডিপ্রেসড মানুষের। সাদিয়া হালকা ভুরু কুচকে বলল,
তুই কি নিয়ে ডিপ্রেশনে আছিস সাদ? তুই ঠিক আছিস তো? সাদাত হালকা হেসে বলল, জি, আমি বিয়ে করব, যে করে হোক ম্যানেজ কর। আমি সুভাকে আর সময় দিতে পারবো না। বিয়ের পর যত খুশি সময় নিক, আমার কোনো সমস্যা হবে না। প্লিজ দি, মানা করবি না। সাদিয়া বেশ চিন্তিত গলায় বলল, ঠিক কি ঘটেছে তা আমি জানি না, কিন্তু তুই যখন বলছিস অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আঙ্কেল আন্টির এক মেয়েকে বিয়ে দিয়ে তারা কি চাইবেন তাদের অন্য মেয়েকে এত তাড়াতাড়ি বিদায় দিতে? এমনিতেই সুভা অনেক বেশি আদুরে। সাদাত মাথা ঝাঁকিয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না দি, তোর কাছে আমার এই একটা আবদার প্লিজ। সাদিয়া বেশ চিন্তায় পড়ে গেল, কিভাবে যে তাদের মধ্যে কথা তুলবে তাই ভাবছে সে। রুবাই আর আরফানের বিয়ের সকল রীতি শেষ, এখন দুজনের কবুল বলার পালা। আরফানকে প্রথমে কবুল বলতে বললে সে ধীরে সুস্থেই কবুল বলে। তাকে রুবাইয়া থ্রেট দিয়ে বলেছে অসভ্যের মতো কবুল বললে খবর আছে তার, তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করে কবুল বলল। এবার রুবাইয়াকে বলতে বললে তার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। এটা দেখে আরফান বেশ বিরক্ত, বিড়বিড় করে বলছে, আমাকে সভ্যভাবে কবুল বলতে বলে নিচে একদম চুপ করে আছে। আরে কবুলটা বলে দাও না, তারপর তোমাকে বাসায় নিয়ে চলে যাই। আমি যে ভাইয়ার মুখের কাছে কান নিয়ে ওনার কথা শুনছি তা বেচারা বুঝতে পারিনি। এত সহজে তো আমি আমার রুবাবুকে ছাড়বো না বলেই হলো, কবুল বললেই বাড়ি নিয়ে চলে যাবেন? আরফান ভাইয়া আমার কথা শুনে বেশ অবাক হয়ে তাকালেন, আর সবাই হেসে দিল। শালিকা আর দুলা ভাইয়ের কাণ্ডে আপুও হালকা হেসে কবুল বলে দিল। হঠাৎ সামনে তাকাতে দেখি সাদাত ভাইয়ার কাঁধে ভর করে সাদিয়া আপু এখানে এসে দাঁড়ালেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু তোমার কি হয়েছে, এভাবে দাঁড়িয়েছো কেন? আপু হেসে বলল, আর বলো না, পাটা মুচকে গেছে। টেনশন নিও না, স্প্রে লাগিয়ে নিয়েছি, শুধু হিলটায় সমস্যা হচ্ছে। আমি আপুকে বললাম, আপু আমিও বেশিক্ষণ হিল পরা থাকতে পারি না, তাই সবসময় স্লিপার রাখি। তুমি আপাতত ওইটা পরো, পায়ের ব্যথাটা বাড়বে না। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব উপকার হবে। আমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে গিয়ে ব্যাগ থেকে জুতোটা নিয়ে আপুকে দিলাম। ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আমি কিছুই বলিনি। ভাইয়ার ভালোবাসা এখানে যদি ভুলে প্রকাশ করে ফেলে তাহলে সমস্যা। বিয়ের পরে বর কনেকে খাবার দেয়া হলো, তখন থেকে দেখছি এই সাদাত ভাই আমার দিকে তাকিয়েই আছে। উনি কাল আমার সাথে যা ব্যবহার করেছে তার জন্য কোনো ক্ষমা নেই, কিন্তু বরাবরই আমার সাথে কথা বলার চেষ্টা করছে, আর আমি ওনাকে সমানে অ্যাভয়েড করছি। হি হি হি। এবার উনি সবার সামনেই বললেন, সুভা, তোমার সাথে আমার কথা আছে। আমি আশপাশে তাকিয়ে দেখি সব আমার দিকে তাকিয়ে। আপুর দিকে তাকাতেই আমাকে সাদাত ভাইয়ের সাথে যেতে বলল। আমিও ভয়ে ভয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। উনি একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে গেলেন। আমি তো ওনার পিছু পিছু যাচ্ছিলাম, তাও আবার নিজের দিকে চোখ দিয়ে, যার ফলাফল হলো ধপ করে ওনার পিঠের সাথে পুরো নাক মুখে বাড়ি খেলাম। নাক ডলতে ডলতে ওনার দিকে তাকাতেই উনি বললেন, আমার প্রতি সব ভয় কি চলে গেছে? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, না তো, এখন কি বিয়ে বাড়িতেও আপনার থেকে পালাবো? উনি কেন যেন মুচকি হেসে দিলেন, হেসে বললেন, তার মানে তুমি মানছো যে আমার থেকে পালাও? আমি কিছু বললাম না। উনি আমার বললেন, সেই আসার পর থেকে দেখছি আমাকে অ্যাভয়েড করছো কেন? যাও একটু একটু এই সাদাত নামক ব্যক্তিটাকে কম ভয় পেতে শুরু করলাম। উনি তো রীতিমতো আমাকে এসে আবার মনে করিয়ে দিচ্ছে যে আমি ওনাকে ভয় পাই। সাদাত ভাই আবারও বললেন, কি বলো, অ্যাভয়েড কেন করছো? এবার বেশ সাহস জুগিয়ে বললাম, কালকে যা ধমকিয়েছেন, তারপর আপনাকে অ্যাভয়েড করব না তো কি আপনার কোলে চড়ে ঘুরবো? উনি আমার উত্তরে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। পরক্ষণে বাঁকা হেসে বললেন, আমার কিন্তু আপত্তি নেই, চলবে নাকি কোলে? আমি মুখ কুঁচকে বললাম, ছি। উনি এবার বেশ সিরিয়াস ভাবে বললেন, তোমার সাহায্য চাই। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। আমার সাহায্য উনি চায়, বিষয়টা গোলমেলে। উনি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পেরেছেন, তাই আবার বলল, আজ একটু আমার সাথে বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি একটু ভয় পেলাম। আমার সাথে কি কথা? কালকের ওই বিষয়টার জন্য আবার আমাকে শাস্তি দেবে না তো? কিন্তু ওখানে তো আমার দোষ ছিল না, কিন্তু উনি তো আমাকেই দোষী মনে করেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কালকের বিষয় নিয়ে কথা বলবেন তাই না?
কিন্তু বিশ্বাস করুন, উনি সত্যিই আমার সাথে মিসবিহেভ করছিলেন। আমি এতটা হ্যারাস কখনো হইনি। আমি আপনাকে প্রুফও দেখাতে পারি। এই দেখুন, বলেই হাতটা এগিয়ে দিলাম। আমার হাতে আঙুলের কালশিটে দাগ দেখে কেমন যেন আটকে উঠলেন। পরক্ষণে ওনার চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে লাগলো। উনি আলতো ভাবে আমার হাতটা ধরলেন। আমি স্পষ্ট বুঝতে পারছি ওনার হাতটা হালকা হালকা কাঁপছে। আমারও তেমন খেয়াল ছিল না। উনি হাতটা যখন ধরলো, আমি ব্যথা কাতর শব্দ করতেই হাতটা ঘুরিয়ে দেখলেন কেটে যাওয়ার দাগ। কালকেই চুরি ভেঙে কাজ ঢুকে যাওয়ার ফলে এই দাগটা এখনো কাঁচা। উনি চমকে বললেন, হাত কাটলো কিভাবে? আমি আমতা আমতা করতে লাগলাম। আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট। কাল চুরি খুলতে গিয়ে ভেঙে ঢুকে গেছে। উনি তৎক্ষণাৎ আফসোসের সুরে বললেন, আমারই ভুল, কেন যে কাছের চুড়ি দিতে গেলাম। আমি চমকে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি দিয়েছেন মানে? উনি থতমত খেয়ে আমার হাতটা ছেড়ে বললেন, কিছু না, তুমি তৈরি হয়ে থেকো। এমনিতেও তো রুবাইয়ার সাথে তুমি যাচ্ছ। আমাদের বাড়িতে গিয়েই তোমাকে নিয়ে বের হব, কিন্তু ভুলেও কাউকে বলবে না, ঠিক আছে? আমি দ্রুত মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। উনি চলে যাচ্ছেন, কিন্তু পরক্ষণে আমার মাথায় এলো উনি কাউকে বলতে কেন মানা করলো। আচ্ছা, উনি আমাকে মেরে টেরে ফেলবে না তো? কিন্তু কেন মারবে? আমি কিছু করিনি। আচ্ছা, উনি আমাকে নিয়ে যাবেনি বা কোথায়? এত এত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আবার মনে হলো আমার তো একা থাকাটা সেফ না। তাই দ্রুত সাদাত ভাইয়ের পিছু পিছু যেতে লাগলাম। আমিও আপুর সাথেই যাব, কিন্তু তাও আজ বোনের জন্য এত এত কান্না পাচ্ছে যা বোঝানো যাবে না। আমার আবার এক সমস্যা আছে, কান্নার সময় কিভাবে যেন ঠোঁট উল্টে যায়। আজও তার ব্যতিক্রম নয়। আপু, আম্মু, বাবাকে ধরে কান্না আসছে, কিন্তু আমার কান্না দেখে সবাই হেসে দিল। এটা কোনো কথা? আমি কান্না করছি দুঃখের ঠেলায়, আর এরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আপুও হাসছে। আমি মুখ ফুলিয়ে বললাম, যার জন্য আমি কান্না করি সেই দাঁত কেলিয়ে হাসছে। আমি আর কান্নাই করব না। আমার মেকআপও নষ্ট হওয়ার চান্স নেই। এই কথার পর সেখানে হাসির রোল পড়ে গেল। এমনকি গোমরা মুখ সাদাত রহমান সাদও মুচকি হাসছে ঠোঁট চেপে। আপুর সাথে তার শ্বশুর বাড়ি পৌঁছালাম। বাড়িটা মূলত সাদাত ভাইদের, কিন্তু সাদাত ভাইদের ফুপা মারা যাওয়ার পর সাদাত ভাইদের বাবা তার বোন আর ভাগ্নিকে এখানে এনে রেখেছেন। ছোটবেলা থেকেই আরফান ভাইয়া আর সাদাত ভাই একসাথে মানুষ হয়েছে। এদিকে মা হারা সাদাত আর সাদিয়া ফুপুকে পেয়ে যথেষ্ট খুশি, কিন্তু ফুপি মহিলা লোক, বেশি সুবিধার না। আসলে ওনার নেচারটাই কেমন যেন। আমরা দুই বোন কিন্তু আপুকে সে চোখে হারাই, আর আমাকে দুই চোখে দেখতে পারে না। আল্লাহই জানে কারণটা কি। বাড়ির মূল ফটকে পা রাখতেই সবার হইচই শুরু হয়ে গেল। এমনকি পা মচকা নিয়ে সাদিয়া আপু বসে নেই, সেও এদিক সেদিক সামলাচ্ছে। আমি আপুর সাথেই দাঁড়িয়ে আছি, কিন্তু বুঝতে পারছি না সাদাত ভাই কেন দাঁড়িয়ে আছে। একবার খেয়াল করলাম সাদিয়া আপু কিছু একটা ইশারা করলেন, তারপর থেকে উনি খাম্মার মতো দাঁড়িয়ে আছে ওখানে। আপুকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে আগে কি সব রীতি পালন করলেন। এই সব রীতি ঢাকা শহরে দেখা যায় না বললেই চলে, কিন্তু আপুর শ্বশুরবাড়ির ইচ্ছে তাই এগুলো পালন করলো। আমিও আপুর সাথে এই বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটা ডুপ্লেক্স বাড়ি, একদম নিজস্ব, ভাড়া দেয় না। উপর নিচ এত রুম, সবগুলোই তাদের। বাড়ির পাশের রাস্তা দিয়ে পেছনে গ্যারেজ। বাড়িটার আশেপাশে সুন্দর বাগান আছে, যদিও এইগুলো লক্ষ্য করেছি সকালবেলা, রাতেও খুব সুন্দর দেখা যায়, লাইটিং করা। তাই সবাই আপুকে নিয়ে ব্যস্ত। আমিও বসে বসে সব দেখছি। হঠাৎ খেয়াল করলাম সাদিয়া আপু পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারছে না, তবুও কাজ করছে। আমার ভীষণ খারাপ লাগলো। আমি এগিয়ে গিয়ে আপুকে বললাম, আপু। সাদিয়া আপু ফিরে আমাকে দেখতে পেয়ে মুচকি হেসে বলল, কিছু দরকার সুভা? আমি হালকা মন খারাপ করে বললাম, তোমার পায়ের ব্যথা কতটুকু আছে? আপু হঠাৎ পায়ের দিকে লক্ষ্য করে বলল, ও কিছু না, ঠিক হয়ে যাবে। আমি একটা শ্বাস ফেলে বললাম, স্প্রেটা কোথায়? আপু হেসে বলল, আরে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। যাও ওখানে বসো গিয়ে। আমিও নাচর বান্দা আপুকে টেনে একটা সোফায় বসিয়ে দিলাম। একটা পিচ্চিকে বললাম ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে। ছেলেটা এক দৌড়ে নিয়ে এলো। আমি বক্স খুলে ঔষধটা পেলাম না। পরক্ষণে মনে পড়লো আমার কাছেই তো জেলটা আছে। ব্যাগ থেকে ক্লোরোফেনাক জেলটা নিয়ে আপুর পায়ে মালিশ করে দিলাম। আশ্চর্যজনক হলেও আপুর পায়ের ব্যথাটা তৎক্ষণাৎ কম হলো। আপু বারবার মানা করছিল, কিন্তু যখন দেখলো ব্যথাটা যথেষ্ট কমে এসেছে, নিজে অবাক হয়ে বলল,
সুভা, তোমার হাতে কি জাদু আছে গো? ব্যথাটা অনেকটা কমে গেছে। আমি মুচকি হেসে বললাম, পায়ে ব্যথা পেলে কখনো দৌড়ঝাঁপ করবে না, রেস্ট করবে, দেখবে পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। আর এই দেখো, সোজা ডিরেকশনে পা মালিশ করতে হয়, তার উল্টো হলে পায়ের ব্যথা কমার বদলে আরো বেড়ে যাবে। তাই এটাও একটা ভালো টেকনিক। আপু হেসে দিলেন, কিন্তু রুবাপুর শাশুড়ি আমাকে দেখে মুখ ভেঙচিয়ে বলল, ঢং যত। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। একে তো এখানকার মেহমান, আর দ্বিতীয়ত উনি আপুর শাশুড়ি, তাই চেয়েও কিছু বলতে পারলাম না। অনেকক্ষণ ধরে সাদাত ভাইয়াকে দেখলাম না। উনি হয়তো ভুলে গেছে আমাকে, যেন কোথায় নিয়ে যাবেন। মনে মনে খুশি হয়েছিলাম যে ভালোই হলো উনি ভুলে গেছেন। এমনিতেও এই রাজনীতিবিদদের আমি ভুলক্রমেও বিশ্বাস করি না। এতদিন তো এড়িয়ে চলতাম, কিন্তু এখন তো তাও সম্ভব হবে না। আল্লাহ বাঁচাইলো। কিন্তু ভাগ্য বলেও একটা জিনিস আছে, যেটা বরাবরই আমার খারাপ। হঠাৎ ফোনে মেসেজ আসলো, চুপ করে বাইরের গেটে চলে আসো, আমি আছি এখানে। সাদাত। হ্যাঁ, উনি কোথায় আমাকে সরি বলে রিকোয়েস্ট করবে তা না ক্ষমতা দেখাচ্ছে। যেতে বললো নাকি থ্রেট দিল সেটা বোধগম্য হলো না। আমার কাছে যেন রাতটা বড্ড স্নিগ্ধ লাগছে, একদম শুভ্র শীতের রাত। চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু এই রাতটা উপভোগ করার বদলে আমি ভয়ই বেশি পাচ্ছি। মন আর মস্তিষ্ক আমাকে খুবই দোটানায় ফেলে দিচ্ছে। তবুও না চাইতেও মনের কথা শুনে বেরিয়ে এলাম। এ বাড়িতে এসেই জামা বদলে নিয়েছিলাম। দরজা দিয়ে বের হতেই দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়েছে। পড়ারই কথা, কিন্তু ঢাকা শহরে এমন কুয়াশা খুব কমই দেখা যায়। গায়ে একটা শাল জড়িয়ে হাঁটা ধরলাম। আমাকে আসতে দেখে দারোয়ান আঙ্কেল কোনো শব্দ ছাড়াই গেট খুলে দিল। আমিও বেরিয়ে দেখি সাদাত ভাই গাড়ির ভেতরে বসে আছেন। জানালা দিয়ে বললেন আমাকে ভেতরে বসতে। কেন যেন আমিও চুপচাপ বসে গেলাম। উনি আমাকে সিট বেল্ট লাগাতে বললেন। আমিও ভদ্র মেয়ের মতো ওনার সকল কথাই মানছি। উনি খুব ধীরে ধীরে ড্রাইভ করতে লাগলেন। খেয়াল করলাম উনি গায়ে একটা মোটা জ্যাকেট জড়িয়ে আছেন। ওনার এত শীত। বেশ খানিকক্ষণ পর একটা ফাঁকা জায়গায় উনি গাড়িটা থামালেন। আমার কেমন যেন ভয় লাগছিল। এটাই স্বাভাবিক, আমি একা একটা মেয়ে। উনি যতই চেনা হোক না কেন, তাও এভাবে আমার ওনার সাথে আসাটা বোধহয় উচিত হয়নি। মনে মনে নিজেকেই এর জন্য ধিক্কার জানালাম। ভয়ের চোটে আমার হাত রীতিমতো কাঁপছে। আজ আপুর বাসর রাত, তাই তাকে কিছু না জানিয়েই চলে আসাটা উচিত হয়নি আমার। সাদাত ভাই গাড়ি থেকে বেরিয়ে আমাকে নামতে বললেন। আমি একবার ওনার দিকে তাকিয়ে আস্তে করে নেমে গেলাম। বেশ দূরত্ব রেখে চলছি ওনার সাথে। আমি খেয়াল করলাম উনি কোনোভাবেই আমার হাতটা ধরারও ট্রাই করছেন না। আমার থেকে 3 কদম আগে আগে চলছেন, কিন্তু বারবার পেছন ফিরে তাকাচ্ছেন। হঠাৎ খেয়াল করলাম একটা ক্যাফে শপে এসেছি আমরা। উনি দরজা খুলে আমাকে আগে যেতে বললেন। আমিও ওনার কথা মতো ভেতরে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসেছি। আমার হাতে শুধু আমার ফোন। প্রায় 2 মিনিট পর সাদাত ভাই এসে আমার ঠিক অপোজিটে বসেছে। আমি বারবার অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছি। আসলে রিসেপশনের ওখানে একটা লোক বারবার আমার দিকে তাকাচ্ছে। সাদাত ভাই বিষয়টা লক্ষ্য করে উঠে গেলেন। তার ঠিক 1 মিনিটের মাথায় উনি আবার এসে বসে গেলেন। আমার নজর নিচের দিকে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি সাদাত ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হঠাৎ উনি সোজা হয়ে বসে বাইরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, বি নর্মাল সুভা। আমি কখনো কোনো মেয়ের সুযোগ নিই না, আর আমার সাথে থাকতে তোমার কোনো প্রকার ক্ষতি আমি হতে দেব না। আর ওই ছেলেটা ভুলেও আর কোনো মেয়ের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবে না। সো তুমি নর্মাল হও আগে। ওনার কথা শুনে যথেষ্ট রিলিফ ফিল করলাম। সত্যি উনি কখনোই কোনো প্রকার বাজে ইঙ্গিত করেননি। আমি ওনার দিকে তাকিয়ে একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কি সাহায্য চান আমার থেকে? উনি মুচকি হাসলেন, তারপর বললেন, সুভা, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমার চোখ বড় হয়ে গেল অবাক হওয়ার কারণে। কি বলছেন এসব উনি? উনি আমাকে অবাক করে বললেন, তোমার আর আমার বিয়েকে কেন্দ্র করে আমার সবচেয়ে প্রিয় 2টা মানুষের সুখ দুঃখ জড়িয়ে আছে। প্লিজ সুভা, মানা করো না। বিয়ের পর যত ইচ্ছে তুমি আমার থেকে টাইম পাবে। কোনোদিনও তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। তার বদলে শুধু তোমার একটু অ্যাটেনশন চাইবো। তুমি খুব ভালো করেই জানো আসিফের নজর তোমার উপরে, তাই তোমাকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না। প্লিজ আমাকে বিয়ে করো। সবটা বাস্তবতা দিয়ে ভেবে দেখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। উনি আমাকে ভালোবাসে কথাটা শুনে আমার বিরক্ত হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে কেন যেন আমার খুব ভালো লেগেছে। আজ ওনার প্রত্যেকটা কথায় আমি কেন যেন ভরসা খুঁজে পাচ্ছি। ওনার প্রতি ভয়টা উনি নিজ হাতেই কাটিয়ে দিলেন। তবুও এভাবে হুট করে কি আর সবটা হয়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি জানি না এই মুহূর্তে আমার ঠিক কি বলা উচিত, কিন্তু এভাবে হুট করেই তো আর সম্পর্ক হয়ে যায় না। হ্যাঁ, আমি ভাববো, আর আমি সবচেয়ে আগে চাইবো সাদি আপুর জীবনটা আপনি আগে বাঁচান। আপু খুব বড় বিপদে আছে। সাদাত ভাই কিছুক্ষণ ভেবে বললেন, ওকে নিয়ে আমার সবার চিন্তা আগে। আমার মায়ের ভূমিকা পালন করেছে ও, কিন্তু তুমিও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাকেও বাদ দিতে পারবো না। আর সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত। না চাইতে ওই ব্যবহারটা করতে হয়েছে। ওনার ব্যবহারে আমি বুঝতে পারছি উনি আসলে অনুতপ্ত। আমি কথা ঘুরিয়ে বললাম, একটা কথা বলবো? উনি আমার দিকে একটা কফি এগিয়ে দিয়ে বলল, একটা কেন, হাজারটা বলো। আই এম হিয়ার ফর ইউ। আমি হালকা হেসে কফিতে চুমুক দিলাম। স্বাদটা বেশ ভালো, কিন্তু তবুও মুখটা তিক্ততায় জড়িয়ে গেল। কাপটা হাত থেকে নামিয়ে টেবিলের উপর রাখলাম। একটা শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে বললাম, আসলে কথাটা আপনি কিভাবে নেবেন ঠিক বুঝতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। সাদাত ভাই আমাকে আশ্বস্ত করে বললেন, নির্দ্বিধায় বলো। আমি নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, আসলে আমার ভাইয়া সাদি আপুকে ভালোবাসে। আমার কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়েছে। আমি ওনার চোখের দিকে একবার তাকিয়ে আবার বললাম, ভাইয়া জানে না যে আপুর বিয়ে ঠিক হয়ে আছে। এই প্রথম আমি কোনো মেয়ের জন্য ভাইয়াকে ভাবতে দেখেছি। অনুষ্ঠানের অধিকাংশ সময় ভাইয়া আপুর দিকে তাকিয়েছিল, এমনকি ভাইয়া তার মনের কথা আমাকে বলেছে। কিন্তু যখন জানতে পারি আপুর বিয়ে ঠিক, আমার মনটা বেজায় খারাপ ছিল, কিন্তু মন থেকে চেয়েছি আপু খুশি থাকুক। তাতে যদি ভাইয়া একটু কষ্ট পায় তো পাক। কিন্তু এই দিনেই আপুর ফিয়ন্সে আমার হাত ধরে এত বাজে কথা বলবে আমি ভাবতে পারিনি। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, থেকে থেকে ঢোক দিয়েছি। চোখের ওপর ভাসছে ওই কথাগুলো। হঠাৎ কাপ ভাঙার আওয়াজে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের হাতে কাপ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মূলত উনি কাপটা আছাড় মেরে ভেঙেছে। ওনার চোখ আবার লাল হয়ে উঠেছে। আমার এবার অনেক বেশি ভয় হতে লাগলো। উনি আমার দিকে তাকাতেই আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। উনি শান্ত গলায় বললেন, লুক এট মি শুভা, তোমার এই স্বভাবটা কবে যাবে? বলেছি না, যখন আমার সাথে থাকবে সব সময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আমি আস্তে আস্তে ওনার দিকে তাকালাম। আমি মনে করেছি উনি হয়তো ভাইয়ার কথাটা শুনে রিয়েক্ট করেছেন, কিন্তু আমি ভুল। উনি দু হাতে নিজের মুখটা আবদ্ধ করে একটা শ্বাস ছাড়লেন, তারপর একটা হাসি দিয়ে বললেন, খুব বড় উপকার হলো। তুমি না চাইতেও আমার অনেক বেশি সাহায্য করে দাও। এই সপ্তাহে রুবায়েত ভাইয়ের সাথে সাদিয়া আপুর বিয়ে হবে, কিন্তু আপাতত কথাটা তোমার আর আমার মাঝে থাকবে। আপুকে আগে মানতে হবে। ও আসিফকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ওই জানোয়ার তার উপযুক্ত নয়। ওর জন্য অনেক বড় সারপ্রাইজ বাকি আছে। খেয়াল করলাম কথা বলতে বলতেই ওনার চোখগুলো আবার লাল হয়ে গেছে। আমি মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলাম। অতঃপর উনি কফির বিল পরিশোধ করে দুজনেই বাইরে এলাম। ফোনের স্ক্রিনে দেখতে পেলাম রাত প্রায় 12টা ছুঁই। প্রচুর ঠান্ডা লাগছে, তবু এই শান্ত পরিবেশে ইচ্ছে হলো একটু হাঁটার। আমি সাদাত ভাইয়ের দিকে তাকাতেই উনি বললেন, একটু হাঁটবে আমার সাথে? আসলে এই শান্ত প্রকৃতিতে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাঁটার লোকটা সামলাতে পারছি না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি ওনার প্রিয় মানুষ, কেন যেন ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। এভাবে সাথে হাঁটার জন্য কেউ পারমিশন চায় নাকি? আমি মুচকি হেসে বললাম, এমনি এমনি হাঁটবো না। উনি ভ্রু কুচকিয়ে বলল, মানে? আমি আবার হালকা হেসে বললাম, মানে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, তাও চকলেট আর বাটার স্কচ ফ্লেভার মিক্স। উনি ভ্রু জোড়া আরো কুচকে বলল, আইসক্রিম এই ঠান্ডায়, তাও রাতে? ইম্পসিবল। কথার তালে তালে মাথাও ডানে বামে ফেরাচ্ছেন। আমি ঠোঁট ফুলিয়ে বললাম, কেন পসিবল নয়? এক কথায় উনি উত্তর দিলেন, তোমার ঠান্ডা লেগে যাবে, এমনি বাচ্চা মানুষ। আমি কোমরে হাত দিয়ে বললাম, এই বাচ্চা মানুষকে কিছুক্ষণ আগে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় মনে ছিল না? দাদাই হেসে উঠলেন, সাথে সাথে বললেন, বিয়ে বিয়ের জায়গায় আর আইসক্রিম খাওয়া অন্য জায়গায়, দুইটাই ডিফারেন্ট। আমি অনাছর বান্দা, আইসক্রিম খাবো মানে খাবোই। এবার বেশ ঝগড়ুটে ভাবে বললাম, হয় আইসক্রিম দিন, নয়তো আপনার মাথা খাবো। আপনি আমায় চেনেন না।
সাদাত ভাই আমার আচরণে অবাক হয়ে গেছেন। এই আচরণটাই উনি আমার থেকে প্রত্যাশা করে, কিন্তু কোনো না কোনো কারণে উনি আমার ভূত রূপের সাথেই বেশি পরিচিত, যেমনটা আমি ওনার রাগী রূপের সাথে পরিচিত। কিন্তু পার্থক্য হলো আমার ভয়টা ওনার জন্য হলেও ওনার রাগটা আমার জন্য নয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম। আহ, শান্তি! আমি বেশ চওড়া একটা হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, দেখেছেন, আল্লাহই আমার জন্য আইসক্রিমের গাড়ি পাঠিয়েছে। বলেই গাড়িটার কাছে দৌড় দিলাম। উনি পেছন থেকে বললেন, হ্যাঁ, উছিরাটা আমি। আইসক্রিম দেখে আমার মাথা ঠিক নেই। সাদাত ভাই এসে পাশে দাঁড়িয়ে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তো আইসক্রিমের দিকে তাকিয়ে আছি। আসলেই বেশি ঠান্ডা পড়েছে, যা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি, কিন্তু আইসক্রিম তো খেতেই হবে। আমি সাদাত ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? সাদাত ভাই দুহাত ঘষে বললেন, এই ঠান্ডায় আইসক্রিম খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আইসক্রিম কোন না? আমি ভ্রু কুঁচকে হেসে দিলাম, হাতে আইসক্রিম নিয়ে বললাম, কথাটা বেশ বললেন, আইসক্রিম কোন না। আমাকে বেশিরভাগ মানুষ আইসক্রিম পাগলি বলে, কিন্তু আপনি তো ইউনিক কিছু বানিয়ে দিলেন। সাদাত ভাই আমার কথায় হেসে দিল। ঠান্ডায় ওনার গোলাপি ঠোঁট সাদা হতে শুরু করেছে। হায় হায়! উনি আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, আচ্ছা, বুঝলাম না, চকলেট আর বাটারস্কচ দুইটা দুই প্রান্তের ফ্লেভার, এই দুইটাকে মিক্স করে কিভাবে খাও? আমি বেশ ভাব নিয়ে বললাম, আমি ইউনিক। উনি তো হেসে দিলেন, বিড়বিড় করে বললেন, আসলেই তুমি ইউনিক, অসাধারণ। ওনার বলা অসাধারণ কথাটা শুনে আমার হঠাৎই তাহসান আর কনার সিপ নৌকো গানটা মনে পড়ে গেল। তাই আনমনেই আইসক্রিম খেতে খেতেই গাইতে শুরু করলাম, আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নই, তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়, অদ্ভুত ভুলগুলো, চোখের তারার ফুলগুলো, উদাস হাওয়ায় ওরে আনমো না। সাদাত ভাইয়ের হাত তালিতে আমার হুঁশ ফিরল। এতক্ষণ গানের তালে খেয়ালই ছিল না। জিহ্বায় কামড় দিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছে, আর অনবরত হাততালি দিচ্ছে আস্তে আস্তে। আমি লাজুক হেসে বলতে নিলাম। আসলে উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তোমার এত ভালো একটা অভ্যেস আছে। আমি অন্যদিকে তাকিয়ে হেসে দিলাম। আমি এক হাতে একটা কোন আর অন্য হাতে চকলেট আর বাটারস্কচের মিক্স আইসক্রিম নিয়ে আছি। ফোনটা সাদাত ভাইয়ের কাছে রেখেছি। হঠাৎ একটা আননোন নাম্বারে কল এলো আমার ফোনে। সাদাত ভাই আমাকে দেখালো। আমি দেখে বললাম, এই নাম্বার আমার চেনা নয়, আর এত রাতে তো কারো আমাকে ফোন দেওয়ার কথা নয়। সাদাত ভাই একবার ফোনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, কলটা আমি রিসিভ করতে পারি? আমি কিছু না ভেবেই মাথা দুলিয়ে হ্যাঁ বলে দিলাম। উনি কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে কলটা রিসিভ করে কানে ধরলেন। খেয়াল করলাম উনি কিছু বলছেন না, শুধু কানে ধরে রেখেছেন। আমি কিছু বলবো তার আগেই আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরলেন। আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। খেয়াল করলাম ওনার চোখ আবার লাল হয়ে উঠছে, দাঁতে দাঁত চেপে ধরছেন বারবার। হঠাৎ ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিলেন, আর পারলে ফোনটা আছাড় মেরে ভাঙি, কিন্তু আমি চিৎকার করে বললাম, আমার ফোন! উনি ফোনটা আমার হাতে ধরিয়ে হাত থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করলেন। 2 মিনিটে আইসক্রিমটা খেয়ে শেষ করলেন। কিছুক্ষণ পর আমাকে শান্ত গলায় বললেন, এই নাম্বার থেকে আর কখনো ফোন এসেছিল? আমি মাথা ডানে বামে ফিরিয়ে না বললাম। উনি আবার হাত দিয়ে ঠোঁটটা ঘষে কয়েকবার শ্বাস ছাড়লেন। আমি বেশ কৌতূহল নিয়ে বললাম, কে ফোন করেছিল? উনি ওনার আগুন ধরানো চোখ দুটো দিয়ে আমার দিকে তাকাতেই বেশ ভয় পেয়ে গেলাম। উনি ওনার ফোন থেকে কাকে যেন ফোন করে বললেন, একটা নাম্বার পাঠিয়েছি, যে করে হোক কালকে আমার সামনে হাজির করবি, অ্যাট এনি কস্ট। আমি এবার আসলেই বেশ ভয় পেলাম। কে ফোন করেছিল আর এমন কি বললো যার জন্য উনি এত রেগে গেছেন? এই তো বেশ ভালো ছিলেন। আমি আর কিছু বলার সাহস পেলাম না। হঠাৎ আমার মনে হলো আমি কিছু ভুলে গেছি। বেশ জোরেই বলে উঠলাম, আরে আমি তো ভুলেই গেছি। সাদাত ভাই আমার দিকে তাকিয়ে বললেন, কি ভুলে গেছো? আমি বেশ করুণ ভাবে বললাম, আপনাদের গেস্ট রুমে আমার চকলেট বক্সটা রয়ে গেছে, কেউ যদি চকলেটগুলো নিয়ে যায়। আমার কথা শুনে উনি কতক্ষণ কপাল চাপড়িয়ে বললেন, যেভাবে চিৎকার করলা
ভেবেছি কি না কি হয়ে গেছে। আজব মেয়ে তুমি। আমি এখানে ওনাকে নিয়ে টেনশনে মরে যাচ্ছি আর উনি চকোলেট নিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বাসায় চলো, প্রচুর ঠান্ডা লাগছে আমার। আমি দ্রুত মাথা দুলিয়ে হ্যাঁ বলে ওনার সাথে তাড়াতাড়ি চলছি। আসলে গাড়ি থেকে বেশ দূরে চলে এসেছিলাম, এখন আবার গাড়ির কাছে যাচ্ছি। আসলে ঠান্ডায় উনি রীতিমতো কাঁপছে। আমি আমার চাদরটা ওনাকে পরিয়ে দিলাম। ওনার যা অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগলো। তার উপর মেজাজ দেখিয়ে আইসক্রিম খেলো। আজও পাবলিক, উনি আমাকে কি মানা করবে? পারলে আমাকে চাপটে ধরে। ওনার এত ঠান্ডা লাগছে, আমার হাত ধরে রীতিমতো দৌড়াতে শুরু করলেন তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছানোর জন্য। আমিও ওনার সাথে সাথে চলতে লাগলাম। গাড়িতে বসে উনি নিজেকে গরম করার জন্য হাতে হাত ঘষতে শুরু করলো। ওনার নাক লাল হয়ে গেছে। উনি ড্রাইভ কিভাবে করবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি নর্মাল হলেন, কিন্তু নাক মুখ লাল হয়ে গেছে। আমি জানালার গ্লাসগুলো উঠিয়ে দিতে বললাম, উনিও তাই করলেন। আমাকে চাদরটা ফেরত দিতে চেয়েছিলেন, আমি নিইনি। চাদরটা আমার থেকে বেশি আপনার প্রয়োজন, আমি বাসায় গিয়ে নিব। এটাকে আপাতত মাথায় পেঁচিয়ে নিন, ঠান্ডা কম লাগবে। বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে নীরবতা ছিল। নীরবতা ভেঙে আমি বললাম, বাসায় গিয়ে আবার আগে গরম পানি খেয়ে নেবেন। রুমে তো হিটার আছে, তাই না? আমার বেশ চিন্তা হচ্ছে ওনার জন্য। ওনার ঠোঁট ফ্যাকাশে হয়ে আসছে, তার জন্য কথাও বলতে পারছেন না। আমি যা বলছি তার হ্যাঁ হো করে উত্তর দিচ্ছেন। কি যে হবে